আশা করি ক্লাস 4 ছেলেরা ভালোই আছো, ভালো করে পড়াশোনা করো। অনেকেই বলছে ফোন করে যে একদম পড়াশোনা করছে না, সেই সঙ্গে কোনো কাজই করছে না, নমো নমো করে পড়ছে, 7টার সময় পড়ছে, 7:30টায় পড়া শেষ। ওরকম করলে কিন্তু ক্লাস 4 পড়া হবে না। বারবার বলছি মন দিয়ে পড়ো, কারণ এবছর স্কুলে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে অনেকেরই ক্ষতি হয়েছে, বাচ্চাদের বিশেষ করে অনেক ক্ষতি হচ্ছে। আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এই এমন মারণ রোগ এসছে যেটা বাচ্চা এবং বয়স্করাই এফেক্টেড হচ্ছে। অতএব নিজেরা ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং বাবা মার কথা শোনো। 2 বেলা পড়তে বসো। বিশাল কিছু পড়তে হবে বলিনি আমি। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে না পড়লে কি করে হবে? সারা দিনই তো খেলা 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 তো থাকবেই। আমরা প্রথম অধ্যায় পড়েছিলাম, প্রথম অধ্যায় আমরা পড়ে নিয়েছিলাম। আমি বলেছিলাম যে সমস্ত প্রশ্ন উত্তর করতে হবে, সেই সঙ্গে পশ্চিমবাংলার ম্যাপও আঁকিয়েছিলাম। আমরা ভূপ্রকৃতিগত করেছিলাম বোধহয় নয়, নদ নদী পর্যন্ত আমরা পড়েছিলাম। হ্যাঁ, যদিও পড়েছিলাম, তোমাদের মনে আছে না মনে নাই আমি জানি না, তবুও আমি আবার পশ্চিমবঙ্গের নদ নদীর থেকেই আরম্ভ করছি। সবাই কিন্তু প্রজেক্টের খাতায় ছবিগুলো অবশ্যই আঁকবে। 1টা 2টো 3টে একদিন করে ডেট দেবে এবং ছবিগুলো আঁকবে। স্কুল খুললেই, যবেই খুলবে, স্কুল খুললেই কিন্তু দেখবো। তখন ভুলে গেছি, মনে ছিল না, মা বারণ করেছে, বাবা বারণ করেছে, ও সব কিন্তু শুনবো না। কারণ তোমরা কেউ করছো না, তোমরা শুধু মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে না। পশ্চিমবঙ্গের নদ নদী, আমরা জানি যে জল উপর থেকে উঁচু দিক থেকে নিচুর দিকে আসে। তো নদীগুলোর উৎপত্তি পর্বত থেকে, পর্বতের নিচু উপত্যকা থেকে বেয়ে এসে সমভূমিতে পড়ছে। ভূমির ঢাল অনুযায়ী নিচের দিকে বয়ে গিয়ে কোনো সাগর বা মহাসাগর বা হ্রদে গিয়ে পড়ছে। জলপ্রবাহের এই গতিপথটি হলো নদ নদী। তাহলে উঁচু কোনো জায়গা থেকে এসে জল ঢাললে আমরা যদি দেখি, তো জলটা উঁচু জায়গা থেকে ওই উঁচু জায়গাতেই থাকবে না, নিচের দিকে প্রবাহিত হবে। তাহলে উত্তরে পার্বত্য অঞ্চল ও পশ্চিমে মালভূমি অঞ্চল উঁচু, কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল নিচু। তাই এখানকার অধিকাংশ নদীগুলো উত্তরে পার্বত্য অঞ্চল ও পশ্চিমে মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ক্রমশ নিচের দিকে বয়ে গিয়ে দক্ষিণে বা দক্ষিণ পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উৎস অনুযায়ী পশ্চিমবঙ্গের নদ নদীগুলোকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। এই বরফ গলা জলে পুষ্ট নদীগুলোতে সারা বছরই নদীতে জল থাকে। কেন না, বরফ গলা জল থেকে যেহেতু তৈরি নদীগুলো, বরফ যখনই গলতে থাকবে নদীর জলেরও পরিমাণ বাড়তে থাকবে। বর্ষার জলে পুষ্ট নদী যেমন দামোদর আছে, অজয় আছে, মৌরাক্ষী আছে, এই নদীগুলো বর্ষার জলে পুষ্ট। সারা বছর এদের কিন্তু সেরকম জল থাকে না, কিন্তু বর্ষাকালে একদম কানায় কানায় ভর্তি হয়ে যায়, বন্যাও হয়ে যায় কোনো কোনো বছর। বর্ষার জলে পুষ্ট নদীগুলোতে শুধুমাত্র বর্ষাকালে জল দেখতে পাওয়া যায়। আর কি, জোয়ারের জলে পুষ্ট নদী। জোয়ারের জলে পুষ্ট কোন নদীগুলো? সমুদ্র, এই সুন্দরবন অঞ্চলের নদীগুলো, যেমন মাতলা, বিদ্যাধরী, হ্যাঁ, এই নদীগুলো কিন্তু জোয়ারের জলে পুষ্ট। যখন জোয়ার ভাটা হবে তখনই নদীগুলোতে কিন্তু জল থাকে। আমরা যেহেতু দেখছি 3টে আমরা প্রবাহ অনুযায়ী জলটা পড়লাম, নদ নদীর কথা পড়লাম। আমরা কি বলেছি? একটা বরফ গলা জলে পুষ্ট নদী, একটা বৃষ্টির জলে পুষ্ট নদী, আর 3 নম্বর হচ্ছে যে জোয়ারের জলে পুষ্ট নদী। বরফ গলার জলে পুষ্ট নদী কি না, গঙ্গা। গঙ্গা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এসে গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে মালদা ধুলিয়ানের কাছে এটা 2টো ভাগ হয়ে গেছে। একটা পদ্মা নামে কি করেছে, বাংলাদেশে প্রবেশ করেছে, আর একটা ভাগীরথী নামে আমাদের পশ্চিমবাংলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটা এই ভাগীরথী নদীটা হুগলি জেলায় হুগলি নদী নামে পরিচিত। এটা হুগলি নদী নামে যেমন পরিচিত, আবার এটা গিয়ে সুন্দরবনে কি করেছে, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। সুন্দরবনে এটা কি করেছে, সুন্দর
বদ্বীপ সুন্দরবন অবস্থিত করেছে। এখানে ছোট ছোট বদ্বীপ আকারে বিভিন্ন দ্বীপ তৈরি করেছে। তিস্তা নদী উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এটা জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বাংলাদেশে যমুনা নদীতে গিয়ে মিশেছে। তিস্তার প্রধান দুটো উপনদী হলো কি, ছোট রঙ্গিত এবং বড় রঙ্গিত। মহানন্দা দার্জিলিং হিমালয়ের মহালধিরাম পর্বতে পাগলাঝোড়া প্রস্রবণ থেকে মহানন্দার উৎপত্তি হয়েছে। এটা দক্ষিণে গঙ্গাতে গিয়ে মিশেছে। এর উপনদীগুলো কি, পুনর্ভবা, নাগর, টাঙ্গন, মেচি ইত্যাদি। জলঢাকা সিকিম ভুটান সীমান্তে বিদাং হ্রদ থেকে জলঢাকা উৎপন্ন হয়েছে। এটা জলপাইগুড়ি কোচবিহার মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে যমুনা নদীতে গিয়ে মিশেছে। এছাড়া আরো আছে বালাসন, শঙ্কোজ, তোরসা, রায়ডাক, এই সমস্ত নদীগুলো। বর্ষা জলে পুষ্ট নদীগুলো আমরা তোমাদেরকে বললাম, দামোদর বলেছি, তারপরে মৌরাক্ষী বলেছি। দামোদর কিন্তু খামারপাত নামক একটা ছোট্ট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, রূপনারায়ণ, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিশ্রিত হয়ে রূপনারায়ণ হয়েছে। এটা হুগলি নদীতে গিয়ে কিন্তু মিশেছে। সুবর্ণরেখা আমরা জানি বিহারের ছোটনাগপুরে মালভূমি থেকে উৎপন্ন হয়ে বিহার ও পশ্চিমবাংলার সামান্য অংশ উড়িষ্যা দিয়ে প্রবাহিত হয়েছে। মালভূমি অঞ্চলে অন্যান্য নদীগুলোর মধ্যে আমরা কংসাবতী, অজয়, মৌরাক্ষী, বক্রেশ্বর, দাদকা, কেলেঘায়, এই সমস্ত নদীগুলো রয়েছে। জোয়ারে জলে পুষ্ট নদীগুলোর কথা তোমাদেরকে তো বলেই দিলাম, বিদ্যাধরী, সপ্তমুখী, ঠাকুরান, মাতলা। হ্যাঁ, এই নদীগুলো কোথায় আছে না, সুন্দরবন অঞ্চলে আছে। হ্যাঁ, এই নদীগুলো দুবার জোয়ারের জলে প্রবেশ করে। সারা বছরই এই নদীগুলোতে কি হয়, জল থাকে। পশ্চিমবঙ্গের জলবায়ু কাকে বলা হয়? কোনো এক জায়গায় গরম বা শীত, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতি সব দিন সমান থাকে না, এক একদিন এক এক রকম থাকে। কোনো একদিন একটি অঞ্চলে বায়ু উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতিকে এই অঞ্চলের ওই দিনের আবহাওয়া বলা হয়। আবহাওয়া কাকে বললে বইয়ের যে কথাগুলো আছে এটা নির্দিষ্ট করে বলতে হবে। আবহাওয়া দিন দিন বদলে যেতে পারে। আবহাওয়া কখনোই কিন্তু একই রকম থাকবে না। আবার কোনো বিস্তীর্ণ এলাকা 40-50 বছর আবহাওয়ার গড় অবস্থান কি, ওই স্থানে জলবায়ু বলা হয়। জলবায়ু সহজে বদলায় না। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকমের জলবায়ু দেখা যায়। আমাদের দেশে যেহেতু 6টা ঋতু আছে, গরমকাল, গ্রীষ্মকালে গরমকাল, গ্রীষ্মকালে প্রচন্ড গরম, সেই সময় কালবৈশাখী সহকারে ঝড় হয়। বর্ষাকালে সারা বছরে সারা দিনই ঝিরঝির করে বৃষ্টি থাকে, মাঝে মাঝে মেঘের গর্জন হয়। শরৎকালে সাদা তুলোর মতো পেঁজা তুলোর মতো, যেখানে ওয়েদার খুব গরম নয়, আবার খুব ঠান্ডা নয়, মাঝে মাঝে হালকা 1-2 পশলা বৃষ্টি হতে পারে। শীতকালে তো শীতই থাকে, যদিও বর্তমানে শীতকাল অনেকটা কমই দিন পাচ্ছি আমরা। এই সময় বিভিন্ন রকম শুধু আবহাওয়ার কথায় আছে এখানে, সেই সঙ্গে এই সময় কি ফসল হয়, কি ফল হয়, এগুলো তোমার ডিটেলস দেওয়া আছে, এগুলো পড়বে। পশ্চিমবঙ্গের মাটি কেমন? পশ্চিমবঙ্গে মাটি হচ্ছে পলি, বালি, কাদা, শিলাচূর্ণ, কাঁকড় প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ, বিভিন্ন খনিজ পদার্থ, জলবিন্দুর মিশ্রণে কিন্তু মাটি তৈরি হয়েছে। আমরা মাটির উপর বসবাস করছি, মাটি থেকে পাই নানা রকম খনিজ পদার্থ, মাটিতে চাষ করে পাই নানা ধরনের খাদ্যদ্রব্য, বস্ত্র, বাসস্থানের কাঁচামাল। সুতরাং মাটি আমাদের কি দিচ্ছে? অন্ন, বস্ত্র এবং বাসস্থান দিয়ে কি করছে? বাঁচিয়ে রাখছে। আমরা মাটিও অনেক রকমের দেখতে পাই। পলিমাটি আবার 2 ভাগে ভাগ করা যায়। পলিমাটি 3 ভাগে ভাগ করা যাচ্ছে। পুরাতন পলিমাটি, নতুন পলিমাটি, লবণাক্ত, লোনা পলিমাটি। ল্যাটেরাইট মাটি, এই মাটিটা হচ্ছে শক্ত লাল রঙের মাটিকে ল্যাটেরাইট মাটি বলে। এটা কাঁকুড়ে মাটিটা, যেটা বীরভূমে পাওয়া যায় বেশি। ল্যাটিন ভাষায় ল্যাটার শব্দের অর্থ হলো ইট, ইটের মতো শক্ত লাল বলে এই মাটির নাম দেওয়া হয়েছে ল্যাটেরাইট মাটি। এতে কৃষিকাজ ভালো হয় না, তবে উপযুক্ত সেচ ও সার প্রয়োগের ফলে বর্তমানে এটা চাষ আবাদের উপযুক্ত করা হচ্ছে। এইগুলো দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার
বিস্তীর্ণ অঞ্চলে কাঁকরযুক্ত লাল ল্যাটেরাইট মাটি দেখা যায়। আর পুরাতন পলিমাটি বা প্রাচীন পলিমাটি কোথায় দেখা যাচ্ছে না, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কিছু অংশে প্রাচীন পলিমাটি আমরা দেখতে পাই। নতুন পলিমাটি দেখতে পাচ্ছি। দুই তীরে যে পলিমাটি বেশি দিন আগে সৃষ্টি হয়নি, হ্যাঁ, তাকে বলা হচ্ছে নবীন পলিমাটি। সাধারণত নদীর তীরে নিকটবর্তী অঞ্চলে যে পলিমাটি পড়ে তা নবীন বা নতুন পলিমাটি হয়। এখানে এই পলিমাটিতে শাকসবজি খুব ভালো হয়ে থাকে। এটা কোথায় আছে না, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সমভূমির নবীন পলিমাটি দ্বারা গঠিত। লবণাক্ত বা লোনা পলিমাটি কোথায় দেখতে পাবো আমরা এটা দেখতে পাবো দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের লোনা জলের সংস্পর্শে থাকা এখানকার মাটি লবণাক্ত হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে এই মাটিটা দেখতে পাবো। পূর্ব মেদিনীপুরে কাথি অঞ্চলে লোনা পলিমাটি দেখতে পাবো। এখানে কৃষিকাজ ভালো হয় না। এই মাটিতে কাদা বেশি, কাঠিতে মাটিতে বালি বেশি থাকে। এছাড়া আমরা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই। পার্বত্য অঞ্চলে একরকম গাছ, মালভূমি অঞ্চলে একরকম গাছ, সমভূমি অঞ্চলে একরকম, সুন্দরবন অঞ্চলে একরকম। পার্বত্য অঞ্চলে কি দেখতে পাবো আমরা? পার্বত্য অঞ্চলে সাধারণত পাইন, ফার, ওক, রডোডেনড্রন এই সমস্ত দেখতে পাবো। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের তরাই ও ডুয়ার্স অঞ্চলে আমরা দেখতে পাবো শাল, সেগুন, শিমুল, বাঁশ এগুলো দেখতে পাবো। মালভূমি অঞ্চলে আমরা দেখতে পাবো শাল, পলাশ, বাবলা, মহুয়া, কুসুম, তুঁত এই সমস্ত গাছ। সমভূমি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে বট, অশ্বত্থ, পিপল, জিওল এই সমস্ত গাছ। পতিত জমিতে আমরা সাধারণত বাঁশ, উলু ঘাস, কাশ, সবাই ঘাস এগুলো আমরা দেখতে পাই। আর মেদিনীপুর অঞ্চলে আমরা জলা জায়গায় দেখতে পাচ্ছি শোলা, খাগড়া ও মাদুরকাঠি তৈরি উদ্ভিদ। হ্যাঁ, সুন্দরবন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হোগলা পাতা, গোলপাতা, হেতাল, তারপরে কেওড়া, গেওয়া, গোলপাতা, বড় বড় ঘাস, বাঁশ এইগুলো। মাটিতে নুন ও জল বেশি থাকা এই মাটিতে সব উদ্ভিদ নুন ও জল বেশি সহ্য করতে পারে, সেই জন্য এদের শ্বাসমূলযুক্ত, ঠেসমূলযুক্ত উদ্ভিদও দেখা যায়। দীঘার উপকূলে আমরা তাল, নারকেল, খেজুর, কাজু বাদামের জঙ্গল দেখতে পাই। এই যে অধ্যায়টা পড়লাম আমরা, এখানে একটা কথা বলা হয়নি, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদটা আপনা আপনি হয়েছে, নিজের থেকেই জন্মেছে এবং বেড়ে উঠেছে, সেই উদ্ভিদগুলোকেই আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ। আমরা যেসব জঙ্গলে বা অরণ্য দেখি সেগুলো মানুষ কিন্তু সৃষ্টি করেনি, এগুলো স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে, এগুলোকেই বলছি স্বাভাবিক উদ্ভিদ। আর উদ্ভিদটা নির্ভর করে ভূ প্রকৃতি, আবহাওয়া, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এই সমস্ত জিনিসগুলোর উপর। হ্যাঁ, এইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে আমরা বিভিন্ন রকম গাছপালাও দেখতে পাচ্ছি। মালভূমি, পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, সুন্দরবন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখো এই অধ্যায়ে যা যা শিখলাম ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু এখানে লেখা আছে, এগুলো অবশ্যই পড়বে এবং মুখস্থ করবে। আরো জানবে যে সমুদ্রপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে হিমালয় পর্বতমালা গুলো, হ্যাঁ, সেটা পড়বে। এখানে ডিটেলস দেওয়া আছে, এটা অবশ্যই মুখস্থ করবে। তারপরে বলি, এখানে দেখো প্রশ্ন উত্তর দেওয়া আছে, এটা তো করতেই হবে। অনুশীলনী অবশ্যই করবে, অনুশীলনীগুলো সমস্ত করবে এবং কি করবে তোমরা প্রজেক্ট খাতায় কিছু ছবি আঁকবে। যেমন এই ছবিটা আঁকবে, অবশ্যই আঁকবে। এই ছবিটা আছে, আমি বলেছিলাম পশ্চিমবাংলার ম্যাপ একটা আঁকতে, আঁকিয়েও ছিলাম ক্লাসে। তারপরে এই ছবিটা আছে, এই ছবিটা আছে, এই ছবিটা আছে, তিনটে ছবি কিন্তু করবে আজকে। এই দেখো উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমবাংলার ম্যাপটা প্লাস এটা অবশ্যই করবে। আজকে এই পর্যন্ত। সবাই কিন্তু অনুশীলনী কমপ্লিট করে নেবে। অনুশীলনী কমপ্লিট না হলে কিন্তু আমি কিন্তু চরম রেগে যাব। স্কুল খুললে কিন্তু অবশ্যই দেখব। এর পরের দিন আমি পশ্চিমবঙ্গের কৃষিজ সম্পদ পড়াবো।
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে মন দিয়ে।